24 বিডি পোস্ট চ্যানেলে আপনাকে স্বাগতম। চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল। এই দেশটাকে ধ্বংস করেছে আমলারা, পলিটিশিয়ানরা আসবে পরে, কারণ আমলাদের উপরেই নির্ভর করে সব কিছু, প্রশাসন থেকে শুরু করে সব কিছুতে নির্ভর করে আমলাদের। আমলারা যদি সততার সাথে ডেডিকেটেডলি দলদাস হয়ে দায়িত্ব পালন না করতো, তাহলে বিগত সরকার এতটা স্বৈরাচারী, লুটপাট, দুর্নীতি, টাকা পাচার, এতটা জঘন্য অবস্থানে হয়তো যেতে পারতো না। তো সেক্ষেত্রে যেটা আমি বলবো যে আমলারা অনেকাংশেই দায়ী। উদাহরণ দেই, আমি তখন ফুড সেফটি অথরিটিতে একটা অভিযানে পাঠালাম ম্যাজিস্ট্রেটকে। কতটা মানে কোন পর্যায়ে আমলাতন্ত্র গিয়েছে, আমি আবার বলছি আমলাতন্ত্র গিয়েছিল, তার একটা উদাহরণ দিচ্ছি। তো আইনগত ফুড সেফটির আইনগত দিকটা আমি দেখতাম, তো অভিযানগুলো পরিচালনা করাতাম ম্যাজিস্ট্রেট দিয়ে। একদিন ম্যাজিস্ট্রেটকে পাঠালাম একটা বাংলা হোটেল ঢাকা শহরে, যার কয়েকটা শাখা আছে এবং সবাই চেনেন এক বাক্যে, নামটা বললাম না, আপাতত প্রয়োজন নেই। তো বাংলা হোটেলে ম্যাজিস্ট্রেট পাঠাবার পরে টিভি ক্যামেরাও ছিল সঙ্গে। তো ম্যাজিস্ট্রেট ফোন করলো আমাকে যে স্যার আমার তো সমস্যা হয়েছে, আমি তো বুঝতে পারছি না কী করবো। আমি বললাম যে কেন, কী হয়েছে? বলে যে স্যার এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য কোনো রকম জরিমানা না করে বা কোনো রকম পানিশমেন্ট না দিয়ে বের হয়ে যাওয়ার জন্য আমাকে ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি, প্রধানমন্ত্রীর সচিব, স্বরাষ্ট্রের এডিশনাল সেক্রেটারি, ঢাকা জেলা প্রশাসক, এনারা ফোন করেছেন বের হয়ে যাওয়ার জন্য। আমি বললাম যে আবার একটু বলো তো। বলে স্যার ক্যাবিনেট সেক্রেটারি ফোন করেছিলেন। বলে ক্যাবিনেট সেক্রেটারি স্যার ফোন করেছিলেন? বলে হ্যাঁ স্যার, আমি তো চিনি গলা, এবং প্রধানমন্ত্রী কার্যালয় থেকে দুইজনই ফোন করেছিলেন। তো একটা বাংলা হোটেল থেকে বের হয়ে যাওয়ার জন্য যদি একটা সরকারের অভিযান পরিচালনা না করে, আমি বললাম তুমি কি পেয়েছো? বলে যে স্যার এখানে অনেক অনিয়ম পেয়েছি এবং জরিমানাও যদি করতে হয় তাহলে জরিমানাও করতে হবে, অনেক বাসি খাবার এবং অন্যান্য অনিয়মগুলো আইনগত ধারার ব্যত্যয় ছিল আমাদের ফুড সেফটির। তো তাহলে এবার বোঝেন যে একটা হোটেল থেকে বের হয়ে যাওয়ার জন্য, আমি অনেক দিন পরে কথাগুলো বললাম, এতদিন তো চেপে রেখেছিলাম, বলার পরিবেশ তো ছিল না। আমি এটা কখনো ভুলতে পারি না যে একটা বাংলা হোটেল থেকে একজন ম্যাজিস্ট্রেটকে তার আইন প্রয়োগ না করে বের হয়ে যাওয়া, এটা কিন্তু ফলসিফিকেশন না যে কেউ গলার স্বর নকল করে, কারণ উদাহরণ আরও আছে। এই হোটেলের পাশে কিছু দূরে, প্রায় 1 কিলোমিটার দূরে আরেকদিন ওই ম্যাজিস্ট্রেটে গিয়েছিল অন্য হোটেলে জরিমানা করার জন্য। এবং আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে এনারাই আবার ওই দিন ফোন করেছিলেন সবাই যে তুমি ভুলেও ওই হোটেলে, পাশে কিন্তু 2টা ব্রাঞ্চ আছে ওই হোটেলের, তুমি কোনো ব্রাঞ্চে যাবা না, সে কিন্তু অন্য জায়গায় অভিযান পরিচালনা করছে। এই হলো আমাদের আমলাতন্ত্রের অবস্থা ছিল, কল্পনাও করা যায় না। আমি ভুলতে পারি না ওই জিনিসগুলো। তা আমি ম্যাজিস্ট্রেটকে বললাম তুমি এক পা ওখান থেকে বের হবে না, একদম এক চুল নড়বা না, তুমি তোমার জরিমানা অ্যাডাপ্ট করে দিয়ে এবং টিভিতে রেকর্ড রাখো, এই যে ক্যামেরাগুলো গেছে রেকর্ড রাখো, রেকর্ড রেখে তুমি জরিমানা করে বের হয়ে আসো। জরিমানা করে বের হয়ে আসছে। তা এই হলো বিগত, আমার অনেক হেটার্স, আমাকে অনেকে দেখতে পারে না, বা আমার আমলাতন্ত্রেরই বা আমার ব্যাচমেটরা অনেকে দেখতে পারে না। তার কারণ তো অবশ্যই আছে, কারণ আমি তখনও মুখ খুলেছি, এখনও তো মুখ খুলেই যাচ্ছি অনবরত। এখন কথা হচ্ছে যে এটা তো গ্রহণযোগ্য হতে পারে না। আমরা সরকারি প্রজাতন্ত্রের কর্মচারী, আমরা এরকম ছোটোখাটো বিষয়ে চাকরি জীবনে তো কোনোদিন এরকম কাজ, এরকম অন্যায় অনিয়মকে প্রশ্রয়ও দেইনি এবং করতেও বলিনি কাউকে। তো একটা বাংলা হোটেলের তদবির যদি এরকম আসে, তাহলে পর্যায় বা পরিস্থিতি একটা রাষ্ট্রের কতটা নিচে নেমে গেলে এই রকম কাজ হতে পারে। এই বাচ্চারা, আমাদের জুনিয়র কলিগরা, তারা কি শিখবে, কি শিখিয়েছি আমরা গত অনেকগুলো বছর ধরে, গত 16 বছর ধরেন, 16 বছরের পরেই যারা চাকরিতে ঢুকেছে, তো তাদেরকে আমরা কি শিখাচ্ছি বা আমরা কি শিখাতে পেরেছি? দুর্ভাগ্যজনক।
এবার আসি আমার আরেকটা কাহিনী বলছি, এরকম অনেকগুলো আছে, আর বড় কাহিনীটাই বলছি। সেটা হচ্ছে যে ফুড সেফটি অথরিটিতেই আমাদের নিয়োগ পরীক্ষা হবে। নিয়োগ পরীক্ষায় কর্মচারী এবং কর্মকর্তা মিলে প্রায় 216 জন কি 220 জন, এরকম 2 পর্বে। তো এই পরীক্ষা নিয়োগ কমিটি আহ্বায়ক বা দায়িত্ব আমাকে দেয়া হলো। আমরা বোধহয় 8-10 জন সদস্য ছিলাম। তো যখন ইয়ে হলো, বিজ্ঞপ্তি হলো এবং পরীক্ষার ডেট হলো, পরীক্ষার ডেটের আগে থেকেই শুরু হয়ে গেল তো মানে সুপারিশ আসা। তো আমার কাছেই আসতো এবং সবার একেবারে ডাইরেক্ট সুপারিশ, তাকে চাকরিতে নিয়োগ দেওয়া হোক, মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব, সিনিয়র সচিব ভরা। এরপরে রিটেন পরীক্ষার রেজাল্টের পরে আমরা আবার করেছিলাম কি, ভাইবার জন্য 10 মার্কস রেখেছিলাম, যাতে এই কর্মকর্তা কর্মচারীদের যোগ্যতা রিটেনেই হয়ে আসে। রিটেন এবং প্র্যাকটিক্যাল ছিল কম্পিউটার এবং আইটির উপরে। তো যোগ্যতাটা যাতে ওখানেই প্রয়োগ হয়ে আসে, এখানে মাত্র 10 মার্কস আমরা রেখেছি, মার্কস কম করে রেখেছিলাম। তো ভাইবার আগে একেবারে বস্তা বস্তা সুপারিশ আসলো। সুপারিশের মধ্যে বললাম যে সব মন্ত্রী আছে, আমাদের আমলাতন্ত্রের সব সচিব, সিনিয়র সচিব, ইভেন প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রিন্সিপাল সেক্রেটারি, যিনি তখনও ছিলেন, তদবির করেছিলেন ওই ম্যাজিস্ট্রেটকে বের হয়ে যাওয়ার জন্য, এবং প্রধানমন্ত্রীর সচিব, দুইজনেই, ওনাদেরও সুপারিশ ছিল, ফোনে সুপারিশ ছিল। তো আমি ভাইবার আগেই সব বন্দি করে সব সুপারিশগুলোকে আলমারির ভিতর ঢুকিয়ে রেখেছি। আমি আমার টিমকে কখনোই বলিনি পরীক্ষার সময় বা পরীক্ষার আগে, উপস্থাপন করিনি, কারো সুপারিশ উপস্থাপন করিনি যে এরকম একটা সুপারিশ আছে এরকম ক্যান্ডিডেটের। এরা যারা নিয়োগ পেয়েছে এরা কিন্তু একেবারে নির্ভেজাল, নিজের যোগ্যতায় নিয়োগ পেয়েছে এই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যে কর্মকর্তা এবং কর্মচারীরা। তো আমরা কোনোভাবেই পাত্তা দিইনি এই সুপারিশগুলোকে। তো এরপরে ভাইবা শেষ হওয়ার পর রেজাল্ট যখন আমরা, তখন ওই কর্মচারীদের আবার কোটা ছিল, কোটার হিসাবটা আবার কিন্তু অনেক জটিল। পিএসসির একজন সদস্য ছিলেন, উনি এই জিনিসগুলো দেখতেন। অনেক সময় লাগলো, একেবারে অনেক বেশ কয়েকদিন। আমরা কিন্তু সারাদিন রাত 8, 10টা, 11টা পর্যন্ত কাজ করতাম টানা। তো আমাকে খাদ্যমন্ত্রী মহোদয় 3বার ডেকেছেন এই পারপাসে। 3বার দেখা হয়েছে তার সাথে, এবং 3বার আমাকে 3বারই বলেছে, মাহবুব সাহেব আপনাকে রেজাল্ট শিট, আমি স্পষ্ট করে আবার বলছি, আমাকে বলেছে মাহবুব সাহেব রেজাল্ট পাবলিশের আগে, প্রকাশ করার আগে তালিকা আমাকে দিতে হবে, মাননীয় প্রধানমন্ত্রী তালিকা চেয়েছেন। আমি বললাম স্যার সম্ভব নয় তালিকা দেয়া, এই তালিকা আপনি পাবেন না, এবং যেই চাক, আমি আর প্রধানমন্ত্রীর কথা বললাম না, আমি বললাম যেই চাক স্যার এ তালিকা দেওয়া আইন নীতিবিরোধী, এবং আমি এটা কোনো অবস্থাতেই দেব না, তালিকা আপনারা পাবেনও না। যত তালিকা পাবেন স্যার প্রকাশ হওয়ার পর, তার আগে পাবেন না। উনি চুপ করে থাকলেন, আর কথা বলেনি, আমার সাথে চলে এসেছি। এইরকম 3বার একই রকম কথাই উনি বলেছেন, তালিকা আমাকে দেবেন, প্রধানমন্ত্রী এই তালিকা দেখতে চেয়েছেন। আমি তালিকা দেইনি, এবং একই রকম কথাই বলেছি, স্যার এই তালিকা দেওয়া সম্ভব নয়, কোনো অবস্থাতেই সম্ভব নয়। তারপরে আমরা রেজাল্ট পাবলিশ করলাম, যে রাতে 10:30, 11টা হবে, 10:30, রাত 10:30, 11টার সময় রেজাল্ট পাবলিশ করে আমরা টাঙিয়ে দিয়ে, ইন্টারনেটে দিয়ে, পরের দিন ওনাকে, মন্ত্রী সাহেবকে পরের দিন যে রেজাল্ট শিট দিয়ে আসলাম যে স্যার গতকালকে রাত্রে পাবলিশ হয়েছে এই তালিকা। উনি গম্ভীর হয়ে থাকলেন, আমার দিকে তাকালেনও না, শিট টেবিলের উপরেই থাকলো। আমি চলে আসলাম। তো আমি বুঝতেই পারছিলাম যে কী অবস্থাটা হবে আমার। কোনো না কোনো দিন আমাকে অপেক্ষা করতে হবে, এখন শুধু সময়ের অপেক্ষার পালা। তো আমি নিচে নেমে, সেক্রেটারিয়েটের নিচে নেমে একটু দাঁড়ায় থাকলাম কতক্ষণ, যে আল্লাহ তুমি দেখছো সব কিছু, এবং তুমি আমাকে রক্ষা করো, অন্তত সম্মানের হানি যেন না হয়। এখন কথা হচ্ছে, আমি তালিকা দেইনি, এটা আমি নয়, আপনারাও ভালো করে জানেন যে তালিকাটা দিলে কি হতো। একটা হচ্ছে নিয়োগপ্রাপ্ত যারা আছে তালিকায়,
তাদেরকে নিয়ে ব্যবসা শুরু হতো, বলতো যে তোমাকে চাকরি দেওয়া হবে, কারণ ঠিক ওখানে তো সব কিছু আছে, রোল নাম্বার থেকে দেওয়া হবে, টাকা দাও, লেনদেন। তো সে তো নিয়োগ পেয়েছে, টাকাটা অনায়াসে ইনকাম, একটা সাইড। আর একটা সাইড হচ্ছে যেটা অন্য অন্য মন্ত্রণালয়, আমি রেলে দেখেছি, সম্ভবত মুজিবুল হক সাহেব যখন ছিলেন রেলে, ওখানে রেলের এক নিয়োগে বোধহয় 3 কি 4 বছর ওই নিয়োগের ফলাফলের রেকর্ডপত্র, খাতা, সমস্ত কিছু ওনার বাসায় ছিল, মুজিবুল হক সাহেবের বাসায় ছিল, পড়েছিল 3 বছর সম্ভবত মিনিমাম। তারপরে যা বের হয়ে আসছে, এরা আর কিছুই জানে না যে কি ছিল এবং কি বের হয়েছে। তো এ রেকর্ডটা আছে, আমি জানি ভালো করেই। তো নাম কাটাকাটি হতো, এর নাম কেটে ওর নাম যুক্ত হতো, তারপরে তালিকা আমাদেরকে ধরিয়ে দেওয়া হতো এটা প্রকাশ করার, অ্যাকসেপ্ট করার জন্য। আমরা তো কোনো অবস্থাতে অ্যাকসেপ্ট করতাম না, আমাদেরকে বের করে দেওয়া হতো। আমাকে তো এমনিও বের করে দেওয়া হয়েছে তার কিছুদিন পরেই। তো অন্য কেউ এসে ওইটাকে হয়তো অ্যাকসেপ্ট করতো। তাহলে এই যে হক নষ্ট করার দায় কিন্তু আমার উপর পড়তো, যেটা আমি কোনো অবস্থাতেই হতে দেইনি, কারণ আল্লাহ পাকের কাছে আমাকে জবাবদিহি করতে হবে। আর সেই জবাবদিহির সময় আমাকে মন্ত্রীও আসবেন না, প্রধানমন্ত্রীও আসবেন না রক্ষা করার জন্য, যে এই যে একটা ছেলের নাম কেটে আরেকটাকে ঢুকানো হলো, একটা ফেলকে ঢুকানো হলো, একটা পাশকে বের করে দেওয়া হলো। আমি এখন ক্লিন, একদম শান্তিতে ঘুমাতে পারি যে আল্লাহ, ওটা মনে পড়ে সবসময়, ওদের তো দেখা সাক্ষাৎ হয়, এবং তোকে বলি যে তোমরা কিন্তু সারা জীবন সৎ হয়ে চলো, 1 কাপ চাও তোমাদেরকে খাওয়াতে হয়নি। তো কাজে এইটা জিনিস তোমরা ভুলো না। এবং আমার সন্তুষ্টি হচ্ছে যে আমি হক নষ্ট করিনি কখনো কারো, জ্ঞানও তো আমার চাকরি জীবনে। আর এটা তো একটা স্পেসিফিক কাহিনী যে আমি হক নষ্ট করিনি, হক নষ্ট করতে আমি দেইনি। তো যা হবার কিছুদিন পরেই আরও কিছু কাহিনী আছে, আমি অন্য এপিসোডে বলবো যে কি ছিল, কি ফেস করতে হয়েছে আমাকে। আরও এক মন্ত্রী সাহেবের কথা বলবো, সেটাও কম ভয়াবহ নয়, এবং আমি কিভাবে ফেস করেছিলাম। তো আমলারা যদি এইভাবে বোল্ডলি ফেস না করে বা সব কিছু রাজনীতির সাথে, তো কয়জনকে ওএসডি করবে, কয়জনকে শাস্তি দেবে? আমার শাস্তি যেটা দেওয়া হয়েছে আমাকে, ওই যে সৎ কর্মকর্তা পেলে দুর্নীতি দূর করা সম্ভব, এটা তো একটা বাহানা, ওটা তো শাস্তির কিছু নেই, শুধু তককে ছিল, আমাকে সুযোগ মতো ধরেছে, 4টা শাস্তি দিয়েছে। কাহিনীগুলো বিহাইন্ড দ্য সিন আমি এবার বলবো, আজকে তো এই একটা বললাম, 2টা বললাম, অনেকগুলো আছে, অনেকগুলো। তো এই হলো ব্যাপার যে আমরা যদি রক্ষা করতে না পারি আমলাতন্ত্রকে, তার গৌরব পুনরুদ্ধার করতে না পারি, দলদাস হয়ে থাকি, এই যে আজকে এখন গণহারে আমলারা গ্রেপ্তার হচ্ছেন, কতটা দুঃখজনক, কতটা দুর্ভাগ্যজনক। এবং দলদাসেরা জানে যে দলদাসেরা সাপোর্ট দেবে, বা সাপোর্ট মানে ওটার বিরুদ্ধাচরণ করবে যে আমলাদের গ্রেপ্তার এটা হয়নি বা উচিত হয়নি। কিন্তু জনগণ তো জানে, 80% জনগণ জানে যে এরা কী করেছে। বা বিগত সরকারের আমলাতন্ত্র, যেটা কাকাসুমা আমাদের এক স্যার বলেছিলেন, অত্যাচারী কাকাসুমা। তো এই যে লুটপাট দুর্নীতির সাথে একেবারে ভয়াবহ এক পরিস্থিতি ধারণ করেছিল, এক রূপ ধারণ করেছিল আমলাতন্ত্র, এটার থেকে বের হয়ে আসতে হবে। বর্তমান সরকারের কাছে অনুরোধ যে সংস্কারগুলো, আসলে মাঝে মাঝে হতাশ হয়ে যায়, কারণ যতই সংস্কার হোক না কেন, অন্তরের সংস্কার যদি না হয়, তাহলে কেউই এটাকে সাস্টেইন করতে পারবে না। এই দলদাস আবার হবে 2 দিন পরে, আবার সুযোগ তৈরি হবে, আবার একই অবস্থায় আমরা হয়তো কম বেশি হতে পারে, বা হয়তো সমান হতে পারে। তো এগুলো দুর্ভাগ্যজনক। আমার সবার প্রতি অনুরোধ, বিশেষ করে যারা অনুজ, তাদের একটা শিক্ষা যে সৎ থাকা যায় যে কোনো পরিস্থিতিতে। অনেকেই বলে চাপে কাজ করতে হয়, এটা হাস্যকর। চাপে কাজ করতে হবে কেন? আপনি চাপ সহ্য নেবেন কেন? আপনি অন্যায় রিকোয়েস্ট কেন মানবেন? বদলি হবেন, ওএসডি হবেন, কোনো সমস্যা নেই, করা যাবে না কেন? কয়জনকে ওএসডি করবে? তো আমাদের তো সমস্যা এটাই যে একজনকে সরিয়ে লাইনের লোক একজনকে নিয়ে আসা হয়, তারপরে সব দুর্নীতি, অন্যায়, অনিয়ম, অত্যাচার সবগুলো সেই আমলার দ্বারাই করা হয়, বা মন্ত্রী সেই উদ্দেশ্যগুলো সফল করতেছে। একে সরায় ওকে আনছে, ওকে নিয়ে তাকে সরায় তাকে আনছে। তা এই কাহিনীগুলো বলার জন্যই আজকে আমি আসলাম। ইনশাল্লাহ আরও কয়েকটা এপিসোডে আরও কাহিনীগুলো বলবো। এটা জানা দরকার দেশবাসীর যে কি ছিল, কারণ অনেকে তো স্বীকার করে না, অনেকে তো বুঝতেই চায় না যে এরকম কোনো ঘটনা। একেবারে পবিত্র ফেরেশতা, মানে বাংলাদেশ ফেরেশতা ছিল গত 16 বছর। চ্যানেলটি সাবস্ক্রাইবে অনুরোধ রইল।